সরকার নির্বাচন চায় না, মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। রুহুল কবির রিজভী এই কথা বলেছেন। তারেক রহমান আসার কথা ৯ মাসে সবাই অপেক্ষা করছে, কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারছি না কেন বলেন তো? নিরাপত্তার এমন কি ঝুঁকি আছে বাংলাদেশে? যারা এখন কিন্তু আওয়ামী লীগের দল ছাড়ছে, আওয়ামী লীগ দল পাল্টিয়ে কেউ বিএনপিতে যোগ দিচ্ছে, কেউ জামাতে যোগ দিচ্ছে, কেউ এনসিপিতে যোগ দিচ্ছে, কেউ গণ অধিকারে যোগ দিচ্ছে, এরা মূলত আওয়ামী লীগ না, এরা মূলত সেই লোভী দল যারা প্রত্যেকটা রাজনীতিকে নষ্ট করে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাট যেটাই হোক না কেন, যে তারেক রহমান আসার কথা ৯ মাসে সবাই অপেক্ষা করছে, কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারছি না কেন বলেন তো? নিরাপত্তার এমন কি ঝুঁকি আছে বাংলাদেশে? ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি নিরাপত্তার ঝুঁকি আছে এটা ঠিক মেনে নিতে রাজি নই। এখন দেশে একটা সরকার আছে যেটা স্বাধীনভাবে চলছে, সেখানে তারেক রহমানের অ্যাকচুয়ালি দেশে আসা উচিত। অ্যাকচুয়ালি আমি ইনফ্যাক্ট ওই শেখ হাসিনার আমলেই বলেছিলাম যে তার নেতৃত্বটাকে সুদৃঢ় করতে হলে, যখন আন্দোলনটা শেষের দিকে হচ্ছে, তার একটা ডিপ্লোম্যাটিক্যাল বিভিন্ন দেশের সাথে কথা বলে একটা বলে তার উনি নিজে যদি ওটা নেতৃত্বের জন্য দেশে আসতেন, দেশে এসে যদি জেলও যেতেন, তাহলে উনার একটা মানে মোট কথা হচ্ছে উনার লিডার হিসেবে যে ভিশনারি যেটা ক্রেডিবিলিটি যেটা ওইটা বৃদ্ধি পেত। বাট এই মুহূর্তে উনার অ্যাকচুয়ালি দেশে আসা উচিত। এই মুহূর্তে তো আর কোনো ওই ধরনের সমস্যা নেই। আমি আরেকটা জিনিস বলবো যে মানুষ একজন লিডারকে কখন বুঝে যে এই লিডার আমাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে? ওনাকে আমি দেখি ইন্ডিভিজুয়াল সলো বক্তৃতা দিচ্ছেন, উনি তার নেতার কর্মীদের সাথে মিটিং করতেছেন, কিন্তু উনি কিন্তু উনার মধ্যে একটা ফিগার, যিনি এক্স প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমি বলবো বাংলাদেশের সবচেয়ে সফল প্রেসিডেন্ট ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, একজন জেনারেল ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন, তার মতো ওনার একটা ছেলে, ওনার এত গ্লোরিয়াস ব্যাকগ্রাউন্ড, তার মা ছিলেন প্রধানমন্ত্রী কয়েকবার, সেখানে উনার মতো একটা ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু সামনে চলে আসার কথা এবং উনি বক্তৃতা দেওয়ার কথা, উনার ইন্টারাকশন করার কথা। উনি যদি এভাবে সেট বক্তৃতা দেন, স্পিচ দেন, তাহলে আমার মধ্যে একটা ধারণা হবে উনি নিশ্চয়ই সাংবাদিকের সাথে কথা বললে বা টক শোতে যখন আসবে বিভিন্ন কোশ্চেন কাউন্টার কোশ্চেনের আর্গুমেন্টটা ঠিক মতো করতে পারবেন না। উনি যদি ওইটা পাবলিকলি না পারেন, আমি তো ওনাকে আমার লিডার হিসেবে আমি মেনে নিব না। সো এখানে একটা বিশাল জিনিস আছে। এখন জুবাইদুর রহমান যাকে আসছেন, উনি আমাদের মিলিটারি ফ্যামিলির, ওনার ফাদার ছিলেন নেভির। সো সেই সূত্রে তার প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধাবোধ আছে। উনি বাংলাদেশের সবচেয়ে এলিট ফ্যামিলির পুত্রবধূ। উনি রাজনীতিতে আসলে সবাই এটা ওয়েলকাম করবে। বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি যদি ধরে নেই যে আমার বাপ চাচা এটা ছিল, এই জন্যই আমি সেই পৈতৃক সূত্রে লিডার হয়েছি, এই লিডার অ্যাকচুয়ালি লং রানে বেশি দিন করতে পারবে, গ্রাউন্ডে টিকতে পারবে না বলে আমি মনে করি। আমি মনে করি যে বিএনপির এটা রং স্ট্র্যাটেজি। এরকম একটা সিচুয়েশনে, হ্যাঁ, তারা নির্বাচন চাচ্ছে, নির্বাচন চেতেই পারে, একটা রাজনৈতিক দল অবশ্যই চাবে। এই যে ইউ যে বলেছে নির্বাচনের কথা যেটা বলেছে, অ্যাকচুয়ালি তারা যে প্রেশার দিচ্ছে তা না, এটা মানে হচ্ছে তারা যদি এই কথাটা না বলে তখন অন্যরা ধরবে, দেখছো ইউ চোখ বন্ধ করে ইউনুসকে সাপোর্ট দিচ্ছে, তার এগেইনস্টে একটা কথা বলে না, এই জন্য হয়তো একটা ছোট্ট একটা বলে আসছে যে নির্বাচনটা দরকার। আমার কাছে তাই মনে হয়েছে। না, ওরা বলছে যে নির্বাচনে নির্দিষ্ট সময় নির্বাচনের জন্য চাপ নেই, মানে না না, এটা তো সরকার বলেছে, এটা সরকার বলেছে। বাট ইউ বোধহয় এই ধরনের একটা কথা বলেছে, এই মুহূর্তে আমার এটা মনে নেই। বাট কথা হচ্ছে ওইটাই আর কি, যে এই কারণেই সরকার বলেছে চাপ নেই। কি জন্য বলেছে? যেহেতু ইউ নির্বাচন নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে, সরি আমার এই মুহূর্তে এটা মনে নাই। বাট কথা হচ্ছে ওইটাই, যে যাতে লোকজন না মনে করে যে প্রফেসর ইউনুস সরকারকে নিরঙ্কুশ ভাবে সাপোর্ট দিচ্ছে ইউ, এই কথাটা বলেছে। বাট কথা হচ্ছে প্রেশার দিচ্ছে না, এটা আমি নিজেও বিশ্বাস করি। সো আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে এখানে আমি মনে করি যে দুইটা ভয়ঙ্কর একটা ক্রাইসিস, সেটা হচ্ছে এই যে ভারত প্রীতি। এই ভারত প্রীতিটা হওয়ার পরে, এই জুলাই আগস্ট আন্দোলনের পরে
বাংলাদেশ যখন পুরা মুখে আছে এন্টি ভারত সেন্টিমেন্ট নিয়ে, যেখানে আমরা এখন পর্যন্ত আমি তারেক রহমান বা বিএনপির কোনো নেতৃত্বকে ভারতের যে লাগাতার আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে, বিডিআর কার্নেজে তাদের হাত আছে, এতগুলা ছাত্রী নিহতর পিছনে ওদের ফিজিক্যাল এভিডেন্স আছে যে তাদের সশস্ত্র বাহিনী এখানে, সশস্ত্র বলতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অংশ বা আমরা যেটাই বলি, এখানে অংশগ্রহণ করেছে। আমরা নিজেরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতর থেকে 250 ভারতীয় নাগরিককে 8 তারিখে আগস্টের 8 তারিখে ফেরত দেওয়া হয়েছে। এই যে ভারতের যে একটা হেজিমনি আমাদের ভিতরে ছিল, আমি বিএনপিকে এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা বলতে দেখি নাই। ভারতের সাথে যে অসম চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো প্রকাশ করার জন্য আমার কোনো কমেন্ট দেখি নাই, তাদের কোনো বক্তৃতা দেখি নাই। সো এখানে অ্যাকচুয়ালি জনগণ যারা এত 16 বছর সাফার করেছে ভারতের জন্য, এবং ভারত সৃষ্টি থেকে আমাদের সাথে যে সমস্ত আচরণ করে আসছে, আমাদের পোর্টের মধ্যে ভারতের জাহাজ তাদের ম্যানেজমেন্ট দিয়েছে, ভারতের জাহাজগুলো আমাদের জাহাজের আগে প্রায়োরিটি পায়, সবকিছু মিলিয়ে এরকম একটা ক্রাইসিসে বিএনপির ভারত বান্ধব আচরণ প্লাস হচ্ছে তার যে অন্যান্য যারা ডেপুটি যারা আছে, ফখরুল ইসলাম আলমগীর, তারপরে সালাউদ্দিন সাহেব যারা আছে, তারা লাগাতার ভারত বান্ধব করেছে। এবং এইটাই কিন্তু আমি মনে করি যে জনগণ যারা বৃহত্তর, এবং আমি নিজেও আশা করেছিলাম যে বিএনপি এসে এই সিচুয়েশনটাকে চেঞ্জ করে, বাট আমি নিজে হতাশ অ্যাকচুয়ালি যে ভারতের প্রতি তাদের যে এই নতজানু পররাষ্ট্র নীতি যেটা আছে, যেটা আগে ছিল, এখন আগে কম ছিল। আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি, ইনসাইড থেকে আমি যেটুকু শুনেছি, ম্যাডাম খালেদা জিয়া ভারতের এই হেজিমনিটাকে পছন্দ করেন না, কিন্তু তারপরের লেভেল থেকে তারা ভারতের সাথেই সেই বন্ধু, এবং তারা বিশ্বাস করে যে ভারত না কোনো কিছু, ভারতের সাপোর্ট ছাড়া তারা যেতে পারে না। দিস ইজ এ টোটালি রং থিং, এবং বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে এই জিনিসটা যায় না। সো এখন আমি মনে করি যে তারেক জিয়ার দেশে আসা উচিত, জুবাইদুর রহমান তো আসছে, এবং তাদেরকে রাজনীতিতে অ্যাক্টিভ হতে হলে শুধু তাদের কর্মী বাহিনী নেতা কর্মীদের সাথে বক্তৃতা দিয়ে তাদের ইয়া করলে হবে না, তাদেরকে মিডিয়ার সামনে আসতে হবে। তাদের এই যে সাকিব ভাই যেটা বললো যে তাদের 31 দফা নিয়ে যে তাদের যে ভিশনটা যেটা আছে, বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে এর অনেক সমালোচনা আছে, 1-2টা সমালোচনা আছে। এই সমালোচনাগুলো কিভাবে ওনারা ফেস করবেন, অন গ্রাউন্ডে কিভাবে করবেন, এগুলা বিশ্লেষণ করে মানুষকে বুঝাইতে হবে। এই না বুঝাইতে পারলে আমি মনে করি যে অ্যাকচুয়ালি বিএনপির, আমি মনে করি এখন আমি ফেসবুকে যতটা যে সমস্ত পোস্ট দেখি, যেখানে বিভিন্ন দেখি, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি যে বিএনপির যে জনপ্রিয়তা যেটা ছিল, মানে তুঙ্গে ছিল, আমি বলবো যে একটা দেশের সবচেয়ে বড় সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে এটা ধীরে ধীরে কমে যাচ্ছে, বিকজ অনলি ওয়ান ভারত প্রীতি। ধন্যবাদ। এখন বিএনপির কমে যাচ্ছে না, কমানোর জন্য অনেকে কাজ করছে, যেমন বিএনপিকে মানুষের সামনে এভাবে হেয় করার জন্য, বা ফেসবুকে বিএনপিকে নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা, ইউটিউবে বিভিন্ন প্রোপাগান্ডা, এগুলোর কারণে বিএনপি জনপ্রিয়তা কমছে, নাকি বিএনপির আসলে ভারত প্রীতির জন্যই? আমরা দেখি যে বাংলাদেশে সবারই এক ধরনের ভারত প্রীতি আছে, এনসিপি কে আমরা এখনো যদিও সেভাবে আমরা দেখি না। সরকার নিজেও তো খুব কড়াভাবে কথা বলতে পারছে না ভারতের ব্যাপারে, তো সেখানে আমরা কি শুধু বিএনপিকেই বলবো? আবার জামাতের ব্যাপারেও এক ধরনের কথা উঠেছে যে তাদের মধ্যেও ভারত প্রীতি আছে, তো সেই জায়গাতে থেকে আপনি কি বলবেন? আমি বলবো যে ওই যে যেটা বললাম যে ভারতের এই গত 15 বছরের দুঃশাসনের এগেনস্টে আমি তো কোনো কথা বিএনপিকে শুনতে দেইনি। অতএব মানে মোট কথা হচ্ছে, এখন বিএনপি সমালোচনা করে সবার সমালোচনা করতো, এটা কোনো কথা না। বিএনপি দেশের মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ দল, অতএব তাকে লায়ন শেয়ারটা তাকে ইয়া করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, বিএনপির এগেনস্টে যে প্রপাগান্ডাটা হচ্ছে, মানে যেটা হয়তো বা 5% হলে ওটা 10-15% করে বাড়ায়, বা আমি যদি বলি 50% হলে ওটাকে 80-90% বাড়িয়ে দিচ্ছে। বাট আমি একটা জিনিস মানে জিও পলিটিক্সের মধ্যে একটা জিনিস আমি অ্যাজিউম করি, কারণ আমি আমার কাছে কিছু কন্ট্রাক্টরটা আছে, তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে আমেরিকা বিএনপির প্রতি খুশি না হওয়ার কারণ হচ্ছে ভারত। একটা জিনিস কয়েকদিন আগে প্রফেসর শহীদুজ্জামান একটা কথা বলেছেন যে ইউএস বর্তমানে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতেছে, এবং অনেকদিন ধরে রাখতেছে, এবং এই যে যোগাযোগ রাখতেছে এটা ভারত থেকে লুকিয়ে রেখেছে, ভারতের কাছে এক্সপ্রেস করেনি। কারণ এই সমস্ত যে বার্মা অ্যাক্ট, যেটা এখন আমেরিকার একটা প্রায়োরিটি, ওই অ্যাক্টের মধ্যে
ভারত হচ্ছে এটার এগেনস্টে, এবং ভারত এটার এগেনস্টের কারণেই কিন্তু মানে শেখ হাসিনা গভর্নমেন্ট কিন্তু ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলেছে, এবং যেটা আমেরিকাকে অ্যানয়েড করেছে। আমি নিজে বিশ্বাস করি যে আমেরিকা যদি, শেখ হাসিনা যদি এই বার্মা অ্যাক্টে যদি আমেরিকার সাথে তাল মিলাইতো, অথবা আমেরিকা এখনো শেখ হাসিনাকে সাপোর্ট করে যেত, এটা আমি বিশ্বাস করি ইয়াতে। সো এখন এই মুহূর্তে যদি বিএনপি এর অল্টারনেটিভ এখন কারা আছে বাংলাদেশে যখন নির্বাচন হয়, আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা বিএনপি আসবে। কিন্তু বিএনপি আসলে তারা, আমি বলবো যে তারা তো এখনো ভারতের কোলে বসে আছে, এবং এই ভারতের কোলে বসে থাকার আমেরিকা তাদেরকে পছন্দ করবে না, কারণ এটা হলেই তাদের যে ইন্টারেস্ট আছে এই সাউথ ইস্ট এশিয়াতে, এইটা ব্যাহত হবে। আমি মনে করি যে বাংলাদেশ যদি তার শুধু নিজের ইন্টারেস্টে কথা বলতো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ভারতের এই যে দেখেন করিডোরের পক্ষে বিপক্ষে বাংলায় এখন ইয়া হয়েছে, কিন্তু ভারত কি করিডোরের পক্ষে না বিপক্ষে? ভারত হচ্ছে করিডোরের বিপক্ষে। সো আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে কার ইন্টারেস্ট কোথায় আছে। আমেরিকা, আচ্ছা এখন আবার এক পার্টি খুব যে আমেরিকা এবং ইন্ডিয়া খুব ফ্রেন্ড, আচ্ছা তাই যদি হয় করিডোরের পক্ষে, আমেরিকা কি করিডোরের পক্ষে? করিডোরের পক্ষে, তাহলে হিসাবটা মিললো কি হবে? হিসাবটা মিললো না। অ্যাকচুয়ালি যার যার ইন্টারেস্ট যেখানে আছে, কিন্তু আমাদের বাংলাদেশ হিসেবে, আমি বাংলাদেশ হিসেবে আমার ইন্টারেস্টটা দেখতে হবে। এবং যদি এটা হতো যে বিএনপি বাংলাদেশের ইন্টারেস্ট দেখতেছে, এই কারণেই তাদের ডিসিশন গুলো নিচ্ছে, তাহলে একটা কথা ছিল। কিন্তু তার এই যে ভারতের প্রতি পক্ষে যে সমস্ত স্টেটমেন্ট এবং কোনো কিছু, তাহলে কি করিডোরের ব্যাপারে বিএনপি কিছু বলছে না ভারতের কারণে? আমি বিশ্বাস করি এটাই কারণে। আরেকটা হচ্ছে, একটা জিনিস হচ্ছে করিডোর, যে জিনিসটা আমাদের করিডোরটা দিতে হবে কি যেন, আপনি জানেন যে ইউএনডিপির একটা রিপোর্ট বের হয়েছে বেশ আগে, সেটা হচ্ছে তারা একটা প্রেডিক্ট করেছে যে ফিউচারে আগামী হয়তো 3-4 মাস, 5 মাস, 6 মাস পরে রাখাইনে একটা ইয়ে হবে, কি বলে, দুর্ভিক্ষ হবে। কেন হবে? কারণ ওখানের 60 থেকে 70, 65 to 75% মানুষ হচ্ছে দরিদ্র সীমার নিচে, ওখানকার 85% লোক করে হচ্ছে কৃষিকাজ। সরকার নির্বাচন চায় না, মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। রুহুল কবির রিজভী এই কথা বলেছেন। এটা খুবই একটা বড় ধরনের অভিযোগ। তার মানে কতখানি অনিশ্চয়তা এবং তারা আস্থাহীন একটি পরিস্থিতি তৈরি হলেই কিন্তু এরকম কথা বলে, যেটা রুহুল কবির রিজভী বলেছেন। তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা নির্বাচন চায় না, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। ডিসেম্বর না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানা কথা বলছে, কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছে না অমুক মাসেই নির্বাচন হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে এক মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে তিনি এই কথা বলছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলছেন, আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে, দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে। তারা হয়তো আপনার সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বোঝাচ্ছে। তারা বোঝাচ্ছে বিএনপিকে দমিয়ে রাখতে হবে, ৭১-এর অহংকার এবং ২৪-এর ৫ই আগস্টের যে অহংকার, সেই অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার, এটা তো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগ অনেককে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। তার মানে দর্শক বুঝতেই পারছেন যে একটা গ্যাপ তৈরি হয়েছে বিএনপির সাথে সরকারের। এবং সর্বশেষ নির্বাচন নিয়ে গিয়েছিল বিএনপি, সেখানেও কিন্তু তারা সন্তুষ্ট হয়ে আসে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন প্রশ্নে আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি। সেই প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন এই সময়টার মধ্যেই অবস্থান করছেন, ফলে অনেকটা হতাশ হয়েই বিএনপি চলে এসেছে। এরপর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যে দেখবেন যে তারা বারবার ওই হতাশার কথাই বলছে, অনিশ্চয়তার কথাই বলছে। যে নির্বাচন কবে হবে সেটা তারা কেউ বলতে পারছে না। যেমন রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে বিএনপি নেতাদের, সেখানে তারা জানতে চেয়েছে কবে নির্বাচন হবে, তার উত্তর কি দিতে পেরেছে আমির খসরু মাহমুদ চৌধুরী বা বিএনপির মহাসচিব? দিতে পারেনি। তো সেই প্রশ্নটা, এখন যে প্রশ্নটা বিএনপি করছে, সেই প্রশ্নটা পশ্চিমারাও কয়দিন পরে করবে। তারাও জানতে চাইবে যে কবে হবে নির্বাচন। তো
তো সরকারের উপর চাপ বাড়বে, সরকার যে খুব নিশ্চিত হয়ে বসে থাকবে যে ঠিক আছে আমরা নির্বাচনের কথাটা বলবো না, শুধু সংস্কারের কথা বলবো, এইটা কিন্তু আস্তে আস্তে দিনটা খুব ছোট হয়ে আসছে। তো এই কারণে আমার মনে হয় ডিসেম্বর জানুয়ারি এই সময় পার করা সরকারের জন্য সত্যি কঠিন। আর যদি পার হওয়ার চেষ্টা হয় তাহলে হয়তো পরিস্থিতি এখন যতটা সৌহার্দ্যপূর্ণ তখন হয়তো থাকবে না, মানুষও বিরক্ত হবে যে একটা কেন নির্বাচিত সরকার আসছে না। এখন অনেকটা মানুষের মধ্যে আচ্ছা নির্বাচনটা পরে হলেও চলবে, ডক্টর ইউনূস তো বলছে, কিন্তু যখনই নাকি ডিসেম্বরে পা দেবে তখনই মানুষ বলবে যে কি হলো, ডিসেম্বর তো আসলো, তো এখনো বলছে না কেন। এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে জোরালো হবে। প্রত্যেক দলে প্রত্যেকটা সময় কিছু কিছু বেঈমান থাকে, যেই বেঈমানরা যখন যে দল সুযোগ আসে দল পাল্টিয়ে সেই দলে গিয়ে নতুন করে শক্তি অর্জন করে। আওয়ামী লীগ সময়ে যে সকল দুর্নীতিবাজ, লোভী এরকম লোক ছিল, যারা এখন কিন্তু আওয়ামী লীগের দল ছাড়ছে, আওয়ামী লীগ দল পাল্টিয়ে কেউ বিএনপিতে যোগ দিচ্ছে, কেউ জামাতে যোগ দিচ্ছে, কেউ এনসিপিতে যোগ দিচ্ছে, কেউ গণ অধিকারে যোগ দিচ্ছে। এরা মূলত আওয়ামী লীগ না, এরা মূলত সেই লোভী দল যারা প্রত্যেকটা রাজনীতিকে নষ্ট করে, সেটা প্রত্যেকটা দলের রাজনীতিকে নষ্ট করে। এদের মূল এজেন্ডায় থাকে অর্থ ইনকাম করবে, টাকা পয়সা ইনকাম করবে এবং চারদিকে ক্ষমতার পাখা গজাবে, এবং তারা যে ইস্টাবলিশমেন্টটা করে রেখেছে সেই ইস্টাবলিশমেন্ট ধরে রাখার জন্য যখন অন্য সরকার আসবে তখন সেই সরকারের অনুগত হবে। ডক্টর ইউনূস স্যারের যে সরকার অথবা সমন্বয়কদের যে অবকাঠামো, এনসিপির যে অবকাঠামো, এই অবকাঠামোর উপরে ভর করছে আওয়ামী লীগের ভিতরে থাকা সেই সুবিধাবাদী দলগুলো, সেই সুবিধাবাদী নেতাকর্মীগুলো, যারা এনসিপির উপর ভর করে, ডক্টর ইউনূস স্যারের সরকারের উপর ভর করে ওই সময়ে যারা মজলুম ছিল আগে তাদের রাজনীতিকে বিট দিচ্ছে, তাদের রাজনীতিকে চ্যালেঞ্জ করছে। এবং এনসিপিও বা ডক্টর ইউনূস স্যারের প্রশাসনও ওনার একটা প্ল্যান ছিল যে ভবিষ্যতে জামাত বা বিএনপি এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ করবে, বিট করবে। উনিও টার্গেট করেছে এই সকল বেঈমানগুলোকে যারা দল পাল্টায়, ভোল পাল্টায়, এগুলো। এরা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের ভিতরের ভাইরাস না, এরা হলো সিজনাল ভাইরাস। যখন যে দল ক্ষমতায় আসে, যে দলের সম্ভাবনা তৈরি হয়, সেই দলে গিয়ে তারা যুক্ত হয়। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো রাজনীতিতে যারা প্রফেশনালি রাজনীতি করে, ধরেন বিএনপি করে, গণ অধিকার করে, জামাত করে, শিবির করে অথবা আওয়ামী লীগ করে, তাদের কাজ হলো এই সকল দালালদেরকে চিনে রাখা, যারা হলো দল পাল্টায়। যেমন এখন এই মুহূর্তে আওয়ামী লীগের একটা বিপদের সময়, সেই সময়ে আওয়ামী লীগের যারা দল পাল্টিয়ে অন্য দলে যাচ্ছে, আওয়ামী লীগের উচিত এদেরকে মার্ক করে রাখা, এবং এদেরকে শুধুমাত্র আওয়ামী লীগ পিটাবে না, এদেরকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সবাই মিলে এক তালে এদেরকে পিটানো দরকার। যেখানেই দেখবেন দল পাল্টানোর লোক সেখানেই পিটানো, এছাড়া রাজনীতিটা সুন্দর হবে না। কারণ দেখেন আমাদের চিন্তাটা কোন জায়গায় কাজ করে, যে আওয়ামী লীগের সময়ে যেই মানুষগুলো তার প্রতিষ্ঠাকালীন সময়ে অন্য দল থেকে এসে আওয়ামী লীগে ভর করে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, কমিশনার রয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছে, ওই লোকগুলো এখন দল পাল্টাবে, তাই তো? তার মানে কি? মানে যখন আওয়ামী লীগ ক্ষমতাশালী ছিল তখনও ওরা প্রভাব প্রতিপত্তি ধরে রাখবে, যখন আওয়ামী লীগ নাই তখনও ওরা প্রভাব প্রতিপত্তি ধরে রাখবে। তার মানে এদেশের যারা রাজনীতিতে মজলুম, সেটা যে দলেরই হোক, তারা কখনোই ইস্টাবলিশমেন্ট পাবে না, তারা কখনোই রাজনীতিতে ভালো করবে না। কাদের জন্য? ওই সকল সুবিধাবাদীদের জন্য। এখন আমাদের সমন্বিতভাবে এই সকল লেবাস পাল্টানো যে লোকগুলো আছে, যেই দলে থাকুক তাদেরকে পেটানো দরকার। ধরেন শিবির থেকে একজন ছাত্র নিয়ে গিয়ে ও গিয়ে কি করছে? আমার এক্সপিরিয়েন্স বগুড়াতে, ছোটবেলায় আমাদের স্কুলে কিশোর কণ্ঠ তাদের সাময়িকী আসতো, সেই সাময়িকী বিতরণ করত, সেগুলোর কাজ করত ছাত্র শিবিরের এক ভাই। সে যখন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকলো, ছাত্রলীগ হয়ে গেল, এবং ছাত্রলীগ হয়ে সে ছাত্রলীগের চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে, হয়ে সবাইরে পিড়াই। সে ছাত্রলীগেও পিড়াই, সে বিএনপিরেও পিড়াই। আমরা যখন কোটা আন্দোলন করলাম আমাদেরকেও পিড়াইলো।
মানে থাপড়ায় কান আমার ফাটাই দিল। তা ও এখন আবার দল পাল্টাই ফেলছে। এরকম অনেক দলে, প্রত্যেকটা দলে এরকম সুবিধাবাদীগুলো আছে। আমরা যারা সত্যিকার অর্থেই আপনার হলো লোভহীন রাজনীতি করি, কর্ম করে খাই বা কর্মের পাশাপাশি একটু রাজনীতিতে সময় দেই, রাজনীতিটা মনে প্রাণে দেশের জন্য করি, আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হলো ওই সুবিধাবাদীগুলো। এই সুবিধাবাদীগুলো আওয়ামী লীগের থেকে যারা অন্য দলে যাচ্ছে, আওয়ামী লীগের ভাইয়েরা ওদেরকে টার্গেটে রাখবেন। আপনাদের খারাপ সময়ে এরা দল পাল্টাচ্ছে, কোনো কথা নাই, উড়াধুরা পিটা হবে। আর বিএনপি জামাত সহ অপরাপর যারা আছে, আওয়ামী লীগ থেকে যারা আসে, খবরদার এদেরকে জায়গা দিবেন না। এরা আপনার ভিতরে যারা মজলুম ছিল দীর্ঘদিন, তাদেরকে চ্যালেঞ্জ করে আবার কমিশনার হবে। আবার এদেরকে রুখে দেওয়ার জন্য একটা সমন্বিত প্ল্যান দরকার। সেই সমন্বিত প্ল্যানের অংশ হিসেবে যখনই দেখবেন কোনো একটা রাজনৈতিক দলের মঞ্চে কোনো একটা আওয়ামী লীগ নেতা উঠছে না, কোনো কথা নাই, দল বল নিয়ে উড়াধুরা ওই মঞ্চকে মাটির সাথে মিশিয়ে দিবেন আপনারা। যেই হোক আওয়ামী লীগেরও যদি দেখেন আওয়ামী লীগের কোনো নেতা কোনো একটা অন্য দলের মঞ্চে গিয়ে উঠছে পিঠ বাঁচানোর জন্য, অন্য দল হামলা করা লাগবে না, আপনারাই হামলা করে ওই কুলাঙ্গারকে আগে পিড়াবেন। এটা হলো সাধারণ একটা বিষয়। এই জায়গাতে আমরা যদি ছাড় দিই তাহলে রাজনীতিটা নষ্ট হয়ে যাবে। রাজনীতিতে যার যে আদর্শ, সে আদর্শ বদলাবে না, এটা হলো প্রধান চিন্তা। এবং আদর্শটা বদলাচ্ছেই টাকার জন্য শুধুমাত্র। যে আদর্শ বদলায় ওকে রাজনীতির বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া অতীব জরুরি। এটা যদি ছুঁড়ে না ফেলতে পারেন তাহলে সত্যিকার অর্থে রাজনীতির চর্চা যারা করতেছে তারা হলো ঝুঁকিতে পড়বে। ধরেন একটা মানুষ 20 বছর ধরে কোনো একটা এলাকায় রাজনীতি করছে, সেই এলাকা সে বিএনপির ছিল, জামাতের ছিল, অথবা অন্য একটা দলের, সে দীর্ঘদিন আওয়ামী লীগের দ্বারা নিপীড়নের শিকার হয়েছে। ঠিক আছে, এই জায়গাটাতে বিএনপিও হতে পারে, জামাতও হতে পারে, যে জামাত ক্ষমতায় আছে, অন্য একটা দল নিপীড়নের শিকার হয়েছে। যেই হোক, যখন এই পট পরিবর্তন হয় তখন তাদের একটা সম্ভাবনা তৈরি হয় যে দীর্ঘদিন কষ্ট করছে, এখন এই এলাকার নেতৃত্ব দেবে, সে সমাজটাকে সাজাবে তার মতো করে, ইকোসিস্টেমটা সে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করবে এবং তারা একটা সুন্দর রাজনীতি করবে, মানুষের উপকার করবে, নিজেরা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির সঙ্গে মিশাই দিয়েছে, সেই ব্যবসা বাণিজ্যগুলো রিস্টোর করবে। এইটা হলো স্বাভাবিক একটা প্রক্রিয়া। এই জায়গা থেকে বের হয়ে যারা লোভের কারণে, যারা হলো মানে রং পাল্টানো, এদেরকে সবাই মিলে আমরা একসাথে পিটাতে হবে। আওয়ামী লীগের সহযোগিতা চাই। আওয়ামী লীগের ভাইয়েরা, কোন আওয়ামী লীগ নেতা কোনো মঞ্চে যায় উঠলে আপনারা গিয়ে পিটানোর দায়িত্ব আপনাদের। যে ও আপনার দল থেকে চলে গেল মানে কি আপনার দল দুর্বল হয়ে গেল, তাই না? আপনার দলকে সে এতদিন ব্যবহার করছে, এখন গিয়ে বিপদের সময় সে ফেলে রেখে চলে যাচ্ছে, এটা কাজ না। প্রত্যেকটা দলেরই খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। বিএনপি ভাইয়েরা মাঠে ঘাটে গিয়ে লুকায়, সে কি কষ্ট, মশার কামড়ের মধ্যে কারো কোনো শান্তি নাই। এই লোকগুলো যখন মাঠে এসে রাজনীতি করার জন্য আসে এবং এসে দেখে তার বিপরীতে অন্য একটা দলের হয়ে আপনার হলো তাকে আওয়ামী লীগের লোকদেরকে প্রশ্রয় দিচ্ছে, তারা এসে দল পাল্টায়, স্লোগান পাল্টায়, চেতনা পাল্টায়, আদর্শ বিক্রি করে আইসা ভোট পাল্টায়, আবার সেই এরা আসলে দলের সম্পদ না, কোনো দলেরই সম্পদ না, প্রত্যেকটি দলের আবর্জনা। এবং আমি বলতেছি যে আওয়ামী লীগের নেতাগুলো আজকে দল পাল্টায় অন্য দলে গেছে, দেখবেন সাধারণ বিএনপি জামাত আওয়ামী লীগকে যেভাবে শত্রুতার চোখে দেখে, তার চেয়ে ওই আওয়ামী লীগ নেতা যে দল পাল্টাইছে সে আরো 10 গুণ মানে আওয়ামী লীগ বিরোধী প্রমাণ করার চেষ্টা করবে। ও সারাক্ষণ বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, ও সারাক্ষণ বলবে আওয়ামী লীগকে উৎখাত করো, কিন্তু নিজে কিন্তু আগে আওয়ামী লীগ থেকে সব সুযোগ সুবিধা নিয়েছে। এগুলো সবাই খেয়াল রাখবেন এবং একসাথে ধোলাই হবে। যারাই এই রং পোল্টিবাজি আছে, পোল্টিবাজির উপর সবাই মিলে পেটানো হবে। পোল্টিবাজিদের কোনো ঠাঁই আমরা দেব না, এরাই রাজনীতিটাকে নষ্ট করে। আসলে যে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে কোনো চাপ দিচ্ছে না বলে জানিয়েছে। তো বাহিরের চাপের উপর কি আসলে বাংলাদেশের নির্দিষ্ট সময়ে নির্বাচন অপেক্ষা করে, নাকি আসলে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের সময় মতো নির্বাচন হওয়া উচিত বলে আপনি মনে করেন? উচিত অনুচিতের যদি কথা বলেন তাহলে অবশ্যই জনগণের ইচ্ছা মতো হওয়া উচিত, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং এই বিষয়ে আমাদের কোনো বিদেশি কারোরই কোনো হস্তক্ষেপ করার বা কিছু বলার তেমন কোনো ভূমিকা থাকা উচিত না। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বাস্তবতা হচ্ছে গিয়ে যে ধরেন আগে নির্বাচন হয়তো কি হবে না, শেখ হাসিনা কি ধরনের নির্বাচন করতে এবং জানতেন যে ভারত কিন্তু ওনাকে সাপোর্ট দিয়ে যাবে, যে এই নির্বাচন ভালো হচ্ছে, হ্যাঁ নির্বাচন কিন্তু ঠিক হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু বলে দিয়ে যাবে।
প্রথমেই বোধহয় কংগ্রাচুলেশন জানাইতেন নরেন্দ্র মোদী বোধহয়। তো এখন ওই সময় কিন্তু ওইটাই তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। এখন এই সরকারের কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেমন ধরেন সংস্কারের প্রশ্নে, সংস্কার আগে হবে না নির্বাচন আগে হবে, এই বিষয়ে কিন্তু যখন জাতিসংঘের মহাসচিব আসলেন উনাকে দিয়েও কিন্তু এই বিষয়ে বলানো হয়েছিল। এখন আমরা কি করছি, আমাদের সাংবাদিকরাই যে ওনাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা বলেন কোনটা আগে হবে, এবং ওনারা সাথে সাথেই বলছেন যে আগে সংস্কার হোক, অর্থাৎ নির্বাচন পিছান। এখন এখান দিয়ে এটা যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, এই সরকার কিন্তু আপনার পশ্চিমা দেশগুলোর থেকে যে সহায়তা পাচ্ছে, যে সমর্থনটা পাচ্ছে, সেই সমর্থনটা দেখে আমার মনে হয় যে হয় উনাদের আগে থেকেই কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, অথবা খুব তাড়াতাড়ি একটা ঐক্যমত্য গড়ে উঠেছে। কারণ আমি যেমন ধরেন আমরা এটা নিয়ে হয়তো আলাপ করবো কতক্ষণ পরে, কিন্তু করিডোরের প্রশ্নে এই সরকার যেভাবে কাজ করছে সেটাও মনে হয় আমাদের যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে। এবং আপনি যেভাবে দেখলেন যে উনি যখন ডাভোসে গেলেন, উনি যখন 47টা মিটিং করলেন ইউরোপীয়দের সাথে, সুতরাং আমার কাছে মনে হয় যে এই সরকারকে পশ্চিমা জগৎ যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং এটার বিরুদ্ধে কিন্তু আমাদের দলগুলো কিছু বলছে না, অর্থাৎ বিএনপি এবং জামাত কিন্তু এটা মেনে নিচ্ছে। তারাও কিন্তু খুব যে জোরে সোরে বলছে, এখনো বলে নাই যে প্রফেসর ইউনুস আপনি পদত্যাগ করেন বা আপনি তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যান, এটা কিন্তু কেউ বলে নাই। তারা তো বলছে যে সরকারকে সুযোগ দিচ্ছে, মানে সরকারের সমর্থন দিচ্ছে বা সুযোগ দিচ্ছে, কিন্তু আবার অন্যদিকে বলছে তো যে তাড়াতাড়ি নির্বাচন হোক, নির্বাচনটা তাড়াতাড়ি। এটাও বলছে, হ্যাঁ, তো নির্বাচনের ব্যাপারটা বলছেন, কিন্তু ওনারা বলছেন না যে আপনি আর বেশি দিন সময় ক্ষেপণ করবেন না, আপনি এই সময়ের মধ্যে চলে যান। এটাও কিন্তু বিএনপি বলে না। সুতরাং আমার কাছে মনে হয় যে বিএনপি এবং জামাত এরাও কিন্তু ইদার আমেরিকা অর ইউরোপিয়ান ইউনিয়ন তাদের মাধ্যমে, সেই সমস্ত রাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে বা সরকারের অন্য চ্যানেলের মাধ্যমে তাদেরকেও বলা হয়েছে যে যেভাবে যে এই সংস্কারকে আমরা সাপোর্ট করি, যার ফলে বিএনপি এবং জামাতও খুব স্ট্রংলি আপনার এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। সেটা বলে বিএনপি তো দাঁড়াচ্ছে না, কিন্তু বিএনপি নির্বাচনের কথা বলছে, সেখানেই তো তোপের মুখে পড়ছে বিএনপি বারবার। তোপের মুখে কার থেকে তোপের মুখে পড়ছে বলেন আপনি? তোপের মুখে পড়ছে যে বিশেষ করে এনসিপি বা সরকার থেকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন চায়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তারেক রহমান বলেছেন নির্বাচন চাওয়া কি অপরাধ কিনা, মানে বিএনপিকে যেভাবে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচন চায় কেন, বিএনপি বিচার চায় না কেন, বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না কেন, বিএনপি সংস্কার চায় না কেন, এই প্রশ্নগুলো দাঁড়িয়ে যাচ্ছে যখন বিএনপি নির্বাচনের কথা বলছে। সেখানে আসলে বিএনপির এই কথা বলার কোনো জায়গা আছে কিনা যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক বা ডক্টর ইউনূস কেন? বিএনপির একটা প্রবলেম হচ্ছে যে বিএনপির কিন্তু একটা বয়ান সেট করা নিয়ে বিএনপির প্রবলেম আছে। হ্যাঁ, বিএনপি কিন্তু কিভাবে তার ন্যারেটিভটা সেট করতে হয় সে কিন্তু বুঝে না। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাকে, উনারা 31 দফা রিফর্মের একটা তালিকা দিচ্ছেন। হ্যাঁ, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, কিন্তু আমি জাস্ট কথার কথা বলছি। হ্যাঁ, ওনারা রিফর্মের তালিকা দিচ্ছেন 31 দফা। আচ্ছা, 31 দফা আপনি একটা তালিকা দিয়ে দিলেন, এইটার যে একটা ন্যারেটিভ আছে না, আপনি কোনটা করবেন, কোন জায়গায় কি হইতে থাকবে, যে আপনার এখানে স্কুলটা ভালো হইতে থাকবে, আপনার স্বাস্থ্য সেবাটা ভালো হইতে থাকবে, সেখানে আপনার রাস্তাগুলো ভালো হইতে থাকবে, আপনার বিনিয়োগ আসতে থাকবে, আপনি তো সুন্দর করে এটা বলবেন। এটা কি কেউ বলে? বিএনপি থেকে কখনো শুনছেন যে এইভাবে এই রিফর্ম গুলা হইলে এইরকম আমাদের চেহারাটা এরকম চেঞ্জ হবে? এরকম কিন্তু কিছু নাই। অর্থাৎ তারা কিন্তু মানুষের সামনে কিন্তু একটা চিত্র তুলে ধরতে ব্যর্থ হয়। তাদের কিন্তু সেই জন্য বরং, এবং আরো একটা জিনিস যে এই সরকারের, দেখেন এই যে এই বর্তমান যে সরকার, এই সরকারের কিন্তু আমরাই কিন্তু মোটামুটি সমালোচনা করতেছি। সামাজিক মাধ্যমে এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা হয়।
বিএনপিও কিন্তু ঠিকভাবে সমালোচনা করে না। হুম আপনি দেখেন, হ্যাঁ, বরং বিএনপিকে আপনি দেখবেন যে আমরা যে সমস্ত ব্যাপার নিয়ে, যেমন ধরেন অলিগার্কদের সাথে মাখামাখি, সেগুলো কিন্তু বিএনপির আছে, সেগুলো আমরা জানি, সেখান থেকেও বিএনপি বের হতে পারে নাই। সো আমার মনে হয় যে বিএনপি এই জায়গাটা সুযোগের সদ্ব্যবহার করতে পারছে না দুটো কারণে। একটা হচ্ছে যে তার নিজস্বই সক্ষমতা কম, সে নিজেই তার আস্থাহীনতায় ভুগে, সে মনে করে যে আমার এই সে নিজেই জানে যে তার দলকে সে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সেটা যে নিয়ন্ত্রণ না করতে পারলে কিভাবে সে এই দলকে চালাবে সেই ব্যাপারে সে কোনো আনসার দিতে পারে না, এবং ভবিষ্যৎ সে কিভাবে চালাবে, তার শাসন আমলে কিভাবে বাংলাদেশ উন্নত হবে সেটাও সে দেখাইতে পারে না। সুতরাং তার সমর্থন আসে না, এবং সেই অবস্থায় আপনি তো জানেন যে কালচারাল উইং বা লেখকের উইং এরকম কিছু তার নাই, তার ইন্টেলেকচুয়াল উইং তেমন কিছু নাই, হ্যাঁ, সেটা সে ডেভেলপ করে নাই। এবং ফাইনালি আরেকটা হচ্ছে কি, যে সে ভারতের কথা শুনে এবং সে যুক্তরাষ্ট্রের কথা শুনতেছে বলে আমরা মনে করি, তার কাজ শুনে মনে হয় যে সে এই ক্ষমতা যেই বাহিনী, মানে মনে, এটা তো সবাই বলছে যে ভারতের সমর্থন ছাড়া, আমরা বারবার বলে আসছি যে বিএনপিটা মনে করে যে ভারতের সমর্থন ছাড়া বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, এবং ভারতও সেটা বারবার তাদেরকে বলে যে আমাদের সমর্থন ছাড়া আপনারা পারবেন না। সুতরাং দে আর কনভিন্সড, সুতরাং সেই জন্য তারা ভারতেরটাও মেনে চলে। সেই অবস্থায় ডক্টর ইউনূসের সরকারকে হটানো কি এত সোজা হইলো বলেন আপনি? মানে উনারাই কম্প্রোমাইজ। ডক্টর ইউনূস সরকারকে আসলে হটাতে হবে কেন? ডক্টর ইউনূস সরকার কেন মানে এই জায়গায় কেন যাবে যে তাকে হটায়া নির্বাচন দিতে হবে বা তাকে নিয়ে এরকম ভাবতে হবে বা আন্দোলন করতে হবে? ডক্টর ইউনূস সরকার তো জনগণের সরকার, এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, সে তো জনগণের জন্যই কাজ করার কথা, জনগণের জন্য যেটা না, এটা জনগণের সরকার তো বলে নাই, মানে জনগণ উনার নিয়োগ কর্তা তো ছাত্ররা, উনি তো বলছেন উনি ছাত্রদের ওনাদেরকে নিয়োগ দিচ্ছেন ওনাকে, হ্যাঁ। তো তারপরে জনগণের সরকারকে উনি খুব একটা বলেছেন এটা আমি কিন্তু শুনি নাই, হ্যাঁ। আপনি যেটা উনি বলেননি, আমরাই বলছি। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে উনি কিন্তু নির্বাচন নিয়ে, আমরা এগুলো বলছি এই কারণে, হটানোর কথাটা আমি ফিগারেটিভ হঠাৎ করে বললাম, কারণ আমি এই জন্য বলছি যে উনি কিন্তু স্পষ্টভাবে কোনো নির্বাচনের সময় বলছেন না, এবং আপনি আমাকে ধরেন না যে আমি নির্বাচনের পক্ষের মানুষ, সেটা আমি বলছি না, আমি সেটা অন্য জায়গায় যাচ্ছি। আমরা বিএনপি এবং এই সরকারকে নিয়ে কথা বলছি। উনি এই সরকার, বিএনপিকে উনি সময় দিচ্ছেন না, এবং বিএনপি সেটাতে রাগান্বিত হচ্ছে। বিএনপি বলছে রোড ম্যাপ দেন, আমাদেরকে একটা ডেট দেন, সেই ডেট উনি দিচ্ছেন না। সুতরাং উনি পিছলে যাচ্ছেন, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি, হ্যাঁ। তো উনি যেহেতু পিছলে যাচ্ছেন, সেই জন্য আমি বলতে চাচ্ছি যে এই সময় আপনি কাজটা করবেন কিভাবে? আপনি উনার মুখ থেকে করে আপনি যদি ক্ষমতায় যেতে চান, আমরা যে কথায় ছিলাম যে বিএনপি সেটা পারছে না কেন, সেখানে আমার ইয়েটা হলো যে বিএনপি তো এখন পারছে না, বিএনপির পক্ষে এখন সম্ভবই না। এখন আপনার কি মনে হয় যে বিএনপির আসলে নেতৃত্বে দুর্বলতা, যদিও আপনি বলেছেন, একটুখানি ব্যাখ্যা করেছেন, আমরা যেরকম আওয়ামী লীগের সময়ও কিন্তু বিএনপির তার অধিকারটা আদায় করতে পারে নাই, ঠিক মতো আন্দোলনটা গুছাতে পারে নাই, নিজে শক্তি দেখাতে পারে নাই, এখনো বিএনপি সেই জায়গায় আছে। যদিও তারেক রহমানের দেখি যে আমরা অনেক পরিবর্তন হয়েছে তার সিদ্ধান্তের বা কথাবার্তা। উনি তো বাংলাদেশে আসতেছেন না, আপনি এটা বলেন, এটা একটা রহস্য না? উনি যে বাংলাদেশের, মুস্তাফিজ হয়তো অনেক ভালো জানেন, সরি আমি অনেক সময় নিয়ে নিচ্ছি, মুস্তাফিজকে কথা বলতে দিচ্ছি, আমি বসে আছি, কিন্তু আমার কথা হচ্ছে যে তারেক রহমান সাহেব উনি কেন বাংলাদেশে আসেন না, এটা নিয়েই তো আমরা চিন্তিত, যে উনি কিসের ভয়ে আছেন, এটা তো আমাদের একটা চিন্তার বিষয় না? উনি তো একজন বড় ফিগার, এখানে ন্যাশনাল ফিগার। এখন আপনি এটা নিয়ে বলছেন, আমরা এখন আবার ওখানে চলে যাচ্ছি। এখন জুবাইদুর রহমান আসতেছেন, দেখা যাক নেতৃত্ব কি হয়, কিন্তু নেতৃত্ব এখন পর্যন্ত সেই ভিশন দেখাইতে পারে নাই, উনারা সেই ক্যাপাবিলিটি দেখাইতে পারে নাই যে উনারা যে আর্গুমেন্টকে করতে পারতেছেন। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনার যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।